শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছে আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল জেরিন। আনিস শুভ সকাল, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ প্রাণবন্ত দেখাচ্ছে সব সময়ের মতো। থ্যাংক ইউ, তোমাকেও তেমনটাই মনে হয় এবং আজকে আমাদের ড্রেসের কালার মিলে গেছে, সো ভালো লাগছে। ম্যাচিং ব্যাপারটা তো আসলে চমৎকার। এবং পুরো রাঙা সকাল জুড়েই এমন একজন চমৎকার মানুষ আছে, তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো। একদমই। চলো কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আলোকচিত্রী ও কর্পোরেট ব্যক্তিত্ব খন্দকার আনোয়ার এহতেশাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। জি শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আই এম মোর দেন এক্সাইটেড এবং একটু নার্ভাসও, বাট এখন দেখা যাক কি কতটুকু করা যায়। স্যার, আমরা একেবারেই শৈশব থেকে ছোটবেলা থেকেই শুরু করি, সেই গল্প তো জানবই। এই যে আলোকচিত্র, এই আলোকচিত্রের প্রতি আপনার এত আকর্ষণ আসলে কিভাবে গ্রো আপ করে, একটু ছোট্ট করে একটু জানতে চাই। ছোট্ট করে বলতে গেলে আসলে আলোকচিত্রটা মানে আসলে হচ্ছে কি যে আমার প্রফেশনাল লাইফে মানে আমি এত বকডাউন ছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একটা হবি দরকার, হ্যাঁ, না হলে হচ্ছে না। তো সেই হিসেবে অনেক কিছু ট্রাই করার চেষ্টা করি, বাট ওইটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট আর কি, যেটাতে আসলে বউ হাউকাউ করবে না, হ্যাঁ, মানে ইজিলি কনভিন্স করা যায় আর কি। সেই হিসেবে ওইটাতে যাওয়া। আর আরেকটা যেটা হচ্ছে যে আমার ক্যারিয়ারের শুরুর থেকে আসলে আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আমার অনেকদিন কাজ করা হয়, তো ওই হিসেবে আমার প্রচুর ক্রিয়েটিভ লোকদের সাথে কাজ হয়, ক্রিয়েটিভ ডিরেক্টর, কপিরাইটার। সো ক্রিয়েটিভ কাজের প্রতি আমার একটা অলওয়েজ একটা প্যাশন ছিল। তো ওইটার থেকেই আসলে ফটোগ্রাফির দিকে সামহাউ মানে এটা কাজ করলো আর কি। আমি যখন ট্রাই করছি দেখলাম যে এটা ইজ ওয়ার্কিং, আই এম এনজয়িং, তো সেই হিসেবেই ওই দিকেই ধাবিত হওয়া হয়। আর যতটুকু আমরা জেনেছি ছোটবেলায় আপনি বেশ ফটো এডিট করতেন। হ্যাঁ, আমার আব্বা আসলে এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক যেটা হচ্ছে যে ওই আমার আব্বা খুব মানে আর্লি স্টেজে আমাদেরকে একটা কম্পিউটার কিনে দেয়। সো তখন ওই ছবি নিয়ে কাজ করা হইতো, মানে ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালারে কনভার্ট করা বা 4-5টা ছবিকে জোড়া দিয়ে আরেকটা, রাইট, মানে ওইসব দিকে ইন্টারেস্ট বেশি ছিল। তো মানে এই আর কি মোটামুটি। আপনার এমনিতে জন্ম তো কিশোরগঞ্জে, কিন্তু আপনি বেড়ে উঠেছেন নৈসর্গিক চট্টগ্রামে। চট্টগ্রামের প্রকৃতি, সৌন্দর্য, এগুলো কি আপনাকে আলোকচিত্র শিল্পী হিসেবে চিন্তা করতে নিজেকে সাহায্য করেছে? ডেফিনেটলি সেগুলো তো একটা ইম্প্যাক্ট থাকে, কারণ চিটাগাংয়ের আমি যখন ছিলাম ওইখানে লাইফটা ডিফারেন্ট, এবং চিটাগাং ইজ ঢাকার মতো এত হাই পেসড না। আর আপনি যেখানেই যাচ্ছেন আপনি পাহাড় দেখতেছেন। আমাদের মন খারাপ হইলে আমরা নেভাল সি বিচে চলে যাই, হ্যাঁ, মানে কিছু হইলেই আমরা নেভাল সি বিচে যাওয়া যায়। আর সব কিছু মিলায় ওখানে, যেমন আমি যে বাসাতে আমরা থাকতাম, আমার ফ্যামিলি, তো আমাদের বাসাটা ছিল পাহাড়ের উপরে আর কি। এটা কোথায়? এটা হচ্ছে আপনার সারসন রোড বলে, এটা আজকের দিকে উত্তরপাড়া আপনি বলতে পারেন আর কি। আপনার বাবা কি সরকারি অফিসার ছিলেন? আমার আব্বা ছিলেন ইস্টার্ন রেলওয়ে লিমিটেডে। এটা হচ্ছে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান আর কি। ওরা হচ্ছে মোস্টলি হচ্ছে যে আপনার পদ্মা, মেঘনা, যমুনার ইস্টার্ন রিফাইনারি, যে পেট্রোলিয়াম যেটা ওদের কাছে মানে আপনার বিটুমিন থেকে কনভার্ট করে তারপর সেল করে। তো ওইখানে মজার কাহিনীটা যেটা হচ্ছে, আমার বাসা যেটা ছিল আমাদের বারান্দার মধ্যে মানে ওই পাহাড়ে প্রচুর লিচু গাছ ছিল। তো দেখা যেত যে মানে আমার বারান্দার মধ্যে বা জানলা দিয়ে লিচু ঝুলে আছে, হ্যাঁ, আপনি সকালবেলায় উঠে আপনি লিচু খাইতেছেন। সো ইটস এ গুড ফিলিং আর কি। আর যেটা বললাম আপনার ঢাকা ইজ অল অ্যাবাউট মানে ব্রিক্স অ্যান্ড মোটর, আর যেখানে আপনার চিটাগাং হচ্ছে অল অ্যাবাউট নেচার। অনেক দারুণ আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় এই জিনিসগুলো, যেমনটা আসলে আনিস একটু আগে বললো, যে এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি টেনেছে সৃজনশীল কাজের প্রতি। কি কি সৃজনশীল কাজের সঙ্গে আপনি এখনো পর্যন্ত যুক্ত হয়েছেন, আমাদের কাছে সেই তথ্য আছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। জি স্যার। ধন্যবাদ। দর্শক, ফটোগ্রাফির প্রতি খন্দকার আনোয়ার এহতেশামের আকাঙ্ক্ষা কৈশোর থেকে। প্রথম দিকে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির প্রতি আকৃষ্ট হন, পরবর্তীতে স্ট্রিট ফটোগ্রাফিতে বিশেষত্ব খুঁজে পান। স্ট্রিট এবং ডকুমেন্টারি ফটোগ্রাফির প্রতি তার নিষ্ঠা তাকে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকা, যেমন স্ট্রিট ফটোগ্রাফি ম্যাগাজিন, দ্য পিক্টোরিয়ালিস্ট, স্পেকটাকুলার ম্যাগাজিন, প্রোগ্রেসিভ জাইন্ট, এফস্টপ ম্যাগাজিন, এজ অফ হিউম্যানিটি ম্যাগাজিন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ইত্যাদিতে স্বীকৃতি দিয়েছে এবং ফটোগ্রাফির জগতে তার স্থানকে দৃঢ় করেছে।
এছাড়াও শ্যাডো ম্যাগাজিন, স্ট্রিট অ্যাভেঞ্জার্স, দ্য স্ট্রিট ফটোগ্রাফি হাব, স্ট্রিট ফটোগ্রাফি সোসাইটি, স্ট্রিট ফটোগ্রাফি গ্যালারি সহ একাধিক ফটোগ্রাফি কমিউনিটিতে ফিচারের মাধ্যমে তার ফটোগ্রাফি স্থান পেয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে হোপস অ্যান্ড ড্রিমস, স্টোরি ফ্রম দ্য স্ট্রিট অব ঢাকা শিরোনামে তার প্রথম ফটোবুক, যেখানে 121টি আলোকচিত্রে উঠে এসেছে ঢাকার কর্মজীবী মানুষের আশা, স্বপ্ন ও দৈনন্দিন জীবনের গল্প। খন্দকার আনোয়ার এহতেশাম একজন মার্কেটিং এবং যোগাযোগ বিশেষজ্ঞ। কোকা-কোলা, নেসলে, বার্জার পেইন্টস, আমেরিকান এক্সপ্রেস, ইন্টেল, সিমেন্স, পোলার ইত্যাদি নামী ব্র্যান্ডের সাথে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তার। খন্দকার আনোয়ার এহতেশাম বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং দক্ষতা উন্নয়ন সংস্থার ভিজিটিং ফ্যাকাল্টি বা গেস্ট স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছে। চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। তার ব্যক্তিগত জীবনে অনেক কিছুর সঙ্গে আসলে যুক্ত, বিশেষ করে ফটোগ্রাফির বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করেছেন, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ছোট্ট করে সেই গল্পগুলো শুনবো। তবে আবার একটু আপনার পুরনো জায়গায় নস্টালজিক জীবনে ফিরে যেতে চাই, যেখানে আসলে চিটাগংয়ের কথা বলছিলেন। ছোটবেলায় বেড়ে ওঠার পরিবেশ, পড়াশোনা আসলে কেমন ছিল? আসলে সত্যি কথা বলতে মানে শৈশব তো আসলে স্পেশাল সবার জন্য, বিকজ আপনি সম্পূর্ণ কেয়ার ফ্রি। হ্যাঁ, এখন যেমন ধরেন যে কোনো কিছুর ক্ষেত্রে মানে একটা চিন্তা থাকে, বাধা থাকে, আপনি যেটা করতেছেন সেটার ইম্প্যাক্টটা কী হবে, হ্যাঁ, কে কীভাবে নিবে। আগে তো ওই ধরনের কোনো কিছু ছিল না। তো আমরা দুই ভাই, তো আমি ছোট, তো ছোট হওয়ার কারণে আমার মানে দুষ্টামির পরিমাণ স্বাভাবিকভাবেই অনেক বেশি ছিল। হ্যাঁ, তো যাই হোক, যাই করুক সেটাই। তো আমরা ছোটবেলায় আমার আব্বা আম্মা দুজনেই আমাদেরকে মানে প্রচণ্ড মানে মানে কি বলবো, যত্নে রাখতো, আদরে রাখতো। তো তার মধ্যে আমার ভাই আবার খুব স্টুডিয়াস, পড়ালেখার ব্যাপারে তার অনেক আকর্ষণ। এখন হি ইজ অ্যাকচুয়ালি পারসুইং হিজ ডক্টরেট রাইট নাও। তো আমি ছিলাম তো টোটাল অপোজিট আর কি। হ্যাঁ, তো যার কোনো পড়ালেখার কোনো ইয়ে নাই, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত আমার আম্মা আসলে আমাকে খুবই কন্ট্রোলে রাখতো আর কি, সো দ্যাট মানে একটা লিমিটের মধ্যে যাতে থাকি আর কি। আর ভাইকে কন্ট্রোলে রাখতে হইতো না, বিকজ হি ওয়াজ দ্য অবিডিয়েন্ট ছেলে। হ্যাঁ, তো আমি সেখানে অপোজিট। তো আমরা ফার্স্টের দিকে তো ছিলাম হচ্ছে যে আপনার প্রাইভেট স্কুল যেগুলো আছে আর কি ওখানে। পরবর্তীতে আমি গভর্নমেন্ট স্কুলে চলে যাই। গভর্নমেন্ট স্কুলে যাওয়ার পরে আমার কোন ক্লাসে? আমি ক্লাস 5 থেকে আর কি। আচ্ছা আচ্ছা, তার আগে পর্যন্ত কিন্ডারগার্টেনে ছিল। তার আগে প্রাইভেট স্কুল যেগুলো আছে, প্রাইভেট স্কুলে তো একটা সার্টেন ধরেন নাম্বার অফ স্টুডেন্টস কম থাকে, টিচারদের কন্ট্রোল থাকে। আর গভর্নমেন্ট স্কুলে গেলে স্বাভাবিকভাবে একটু কন্ট্রোল কম হয়ে যায়। স্টুডেন্টের ডে শিফট, মর্নিং শিফট, মানে স্টুডেন্টের কোনো শেষ নেই, অনেক বেশি। তো ওইখানে যাওয়ার পরে আমার মানে কি বলবো, দুষ্টামি মানে হ্যাজ গট এ ডিফারেন্ট লেভেল আর কি। হ্যাঁ, কোন স্কুলে পড়েছেন স্যার? আমার স্কুল অনেকগুলো। আমি নাসিরাবাদ স্কুলেই আসলে আমি শিফট করি। তারপর ওইখান থেকে ইস্পানিতে কিছুদিন ছিলাম। তারপর আমি চিটাং গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হই আর কি। মানে মজার কাহিনী, ওখানে মানে দুষ্টামি এত মানে এক্সট্রিম লেভেলে ছিল, মানে জয়েন করার ফার্স্ট উইকের মধ্যে আমার মাথা ফাটাই ফেলি দুষ্টামি করে। তারপর এটাতে 3টা স্টিচ। তো এই আর কি মোটামুটি দুষ্টামির মধ্যেই বড় টড় হওয়া। তারপর ওইখানে আপনার এসএসসি শেষ করার পরে আমি মহসিন কলেজে ভর্তি হই আর কি। মহসিন কলেজটা হচ্ছে চিটাং কলেজ জাস্ট পাশে। তার মানে আমি আমার এরিয়াতেই আমি আসি। তো কলেজে ভর্তি হওয়ার পরে আসলে মানে ফ্রিডমটা আসলে অন্য লেভেলের। মানে আপনার প্যারেন্টসরা একটা সার্টেন লেভেলের কন্ট্রোলও করতেছে, আবার কন্ট্রোলও নাই। আর গভর্নমেন্ট হাই ছিল হচ্ছে যে ফুললি বয়েজ। হ্যাঁ, ওইখানে আবার কলেজে গিয়ে আবার কো এডুকেশন, স্বাভাবিকভাবেই মানে এলোমেলো অবস্থা। আর আমার যেটা মানে কি বলবো, মানে এটা আমি জয়েন করার ফার্স্ট উইকের মধ্যেই একটা মেয়েকে প্রপোজ করে ফেলি। হ্যাঁ, এবং আই গট ইনস্ট্যান্টলি রিজেক্টেড আর কি। ওকে, তো এখন যাই হোক, আপনি আসলেই দুষ্ট ছিলেন। হ্যাঁ, আসলেই দুষ্ট ছিলাম। বাট আমি মানে যে আমাকে রিজেক্ট করার পরেও তার আমার প্রতি একটা সিম্প্যাথি ছিল। তো সে সামহাও আমার সাথে তারপরে যোগাযোগ রাখছে। তো এই আর কি। তো মোটামুটি এই ইয়ে ছিল। আর খেলাধুলার প্রতি আমার একটা অলওয়েজ একটা আকর্ষণ ছিল। আমি মানে বিভিন্ন সিজনে বাংলাদেশে যেটা হয় যে ক্রিকেটের সিজনে ক্রিকেট, ফুটবলের সিজনে ফুটবল। সো খেলাধুলা, আড্ডাবাজি, আর হচ্ছে আমি যার পিছনে মানে যার প্রতি আকর্ষিত হয়েছি, এই হচ্ছে আমার লাইফ। হ্যাঁ, তো
এটা নিয়েই আমরা মানে মোটামুটি খেলাধুলা, পড়াশোনা, ভালোবাসা, পরিবার। পড়াশোনাটা হচ্ছে একটু সবচেয়ে কম, কম, একদম হ্যাঁ। সবার শেষে বললে বাকি ভালো হতো। জিনিসগুলোতে হচ্ছে যে আমার দুরন্ত জীবন। মোটামুটি ইয়ে ছিল আর কি। যে আপনাকে প্রত্যাখ্যান করেছিল সে আর ফিরে আসেনি আপনার জীবনে? না না, সে ফিরে আসছে কি, শি ইজ মাই ওয়াইফ। ও ও, বাহ, আচ্ছা। চমৎকার। দারুণ, না, দারুণ। আমি আসলে যেটা হয়েছে আমার মানে সবার লাইফ যেটা হয় যে আপনার একটা স্ট্রেইট লাইনে প্রোগ্রেস হয়, আমার লাইফটা আমি বলবো যে আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, মানে এটা হচ্ছে যে অলওয়েজ পালসিং এর মধ্যে দিয়ে গেছে। এই আমি উঠতেছি, এই আমি নামতেছি, এইটা। তো আমার যেটা হয় যে আমার এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে আমার আব্বার স্ট্রোক হয় আর কি। আচ্ছা, দ্যাট ওয়াজ এ সিভিয়ার ওয়ান। এবং তখন আমরা চিটাং মেডিকেলে যখন নেই, তখন আমাকে ডাক্তার এসে বলতেছে যে তোমার না এইচএসসি পরীক্ষা সামনে। আমাকে হ্যাঁ। তখন উনি বললো সো আনফর্চুনেট। আমি তখনই বুঝছি যে আসলে অবস্থা ক্রিটিক্যাল, বাট যাই হোক। আর আমার ভাইয়া তখন ছিল হচ্ছে ঢাকায়, নর্থ সাউথে। আমি একমাত্র ছিলাম আব্বা আম্মার সাথে। তো পরে যেটা হয় যে আমার ওই রেজাল্টটা ভালো হয় নাই আর কি, আই হ্যাড টু ড্রপ। তো আমি যাকে প্রপোজ করছিলাম সে, আর আমি তো ক্লাসমেট, তো শি গট প্রমোটেড, আমি আবারও রয়ে গেছি। তো সব কিছু মিলায় মানে আমি মোটামুটিভাবে একটু ডিরেইলড হয়ে গেছিলাম আর কি, বলতে পারেন। তো যাই হোক, আব্বা আমার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল। তো পরবর্তীতে সামহাও আমি আবার মানে গেট ব্যাক করেছি। যেটা হয়েছে ওই ওর সাথে আমার ডিস্টেন্সটা হয়ে যায় আর কি। আমরা যেইভাবে বড় হয়েছি, আমরা হচ্ছে যে তুমি পরীক্ষায় খারাপ করা মানে হচ্ছে তোমার লাইফ শেষ। আর এইচএসসি হচ্ছে মানে ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর লাইফ, বিকজ আপনি রেজিউমি যেটা বানান, রেজিউমিতে কিন্তু হোল লাইফে কিন্তু আপনার এইচএসসির কথা থাকে। সো ওইখানে আপনার যদি একটা নেগেটিভ কিছু থাকে, তার মানে ইয়োর লাইফ ইজ রুইন্ড। সো যাই হোক, আর আরেকটা যেটা হয় যে আপনার ফ্রেন্ড সার্কেলরাও তখন আসলে স্বাভাবিকভাবেই ওরাও ওদের লাইফ নিয়ে বিজি হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন বিপদে পড়েন তখন আসলে রিয়েল ফেসগুলো চেনা যায়, যে কারা আপনার ফ্রেন্ড, কারা আপনার ফ্রেন্ড না। তো আই ওয়াজ লাকি যে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল যে যারা আসলে ওই সময় আমার সাথে যোগাযোগ মানে রাখছেন আর কি। সো যাই হোক, তো ওই স্বাভাবিক কারণেই আমার নিজেও মানে আমি ছোট হয়ে গেছি, সেই হিসেবে আমারও আসলে ওর সাথে আর যোগাযোগ রাখা হয় নাই। আচ্ছা। তো যাই হোক, এর মধ্যে আমি পরবর্তীতে এইচএসসি দেই, ওইখান থেকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই। ওইখান আপনি থেকে যখন কলেজে আবার পড়াশোনা শুরু করলেন, সে কি তখন ঢাকায় চলে আসলো নাকি চিটাগং? না, ও চিটাগাংই, ওর ফ্যামিলি ফুললি চিটাগাং বেজি। আর এইচএসসিতে আমার আবার শুরু করতে হয় না, আমি জাস্ট এর পরের এক্সামটাতে অ্যাপিয়ার করি। তো ওইখান থেকে পাস এক বছর ড্রপ দিয়েছিলেন? এক বছর ড্রপ। তো এই সময়ের মধ্যে ও চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় ইংলিশে। তো ওইখানেই পড়তে থাকে। তো যাই হোক, তো আমি পরবর্তীতে আমার ভাইয়া আসলে নর্থ সাউথে পড়ালেখা করার কারণে আমার আম্মার অলওয়েজ একটা ইয়ে ছিল যে আমার এক ছেলে এখানে, আরেক ছেলে এখানে, এইভাবে তো আসলে হয় না। তো আমার আব্বা যখন রিটায়ারমেন্টে গেল, তখন আমরা ফুল ফ্যামিলি শিফট করলাম হচ্ছে ঢাকায়। তো ওইটা আমার জন্য একটা এভিনিউ ক্রিয়েট করে, যে সেটা হচ্ছে যে আমি চিটাগাং ইউএসটিসিতে স্টার্ট করি বিবিএ। পরে আমি ঢাকায় যখন চলে আসি, আমি ক্রেডিট ট্রান্সফার করে আমি AIUB, আমেরিকান ইউনিভার্সিটি, ওইখান থেকে। তারপর কত সালের কথা? এটা হচ্ছে 2002 এর কথা আমি বলতেছি। আচ্ছা। 2002-তে আসার পরে ওইখানে স্টার্ট করি। তো মজার কাহিনী যেটা আর কি, মজার কাহিনীটা যেটা হচ্ছে যে আমি যখন বিবিএ এর একদম ফাইনাল সেমিস্টারে, মানে ফরচুনেটলি আমি যেটা করতাম, আমাদের ক্যাম্পাস ছিল তখন বনানীতে আর কি। আচ্ছা। তো কাকলিতে আমরা নামতাম বাসে করে। তা আমি একদিন মানে ক্লাস শেষ করে আমি জাস্ট কাকলিতে এসে আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর মাই বাস। তো হঠাৎ করে অনেক নামে একটা পরিবহন ছিল, আসলে আমি উঠলাম। ওইখানে যাওয়ার পরে আমি একটা পুরানো একটা ফ্রেন্ডকে পাইলাম, যে হচ্ছে আমার কলেজের ক্লাসমেট আর কি। তো ওই তখন বললো যে কি অবস্থা, এই সেই, ওর কথা মনে আছে? আমাকে হ্যাঁ মনে আছে। আমি তোর মনে আছে? তো আমাকে হ্যাঁ মনে আছে। তখন সে আমাকে বললো যে আমার আই হ্যাভ গট হার নাম্বার, তুমি আমাকে দাও নাম্বারটা। তো আমাকে দিল। তো তারপরে নাম্বার পাওয়ার পরে আমি যোগাযোগ স্টার্ট করি আর কি আবার। হ্যাঁ, তো তারপরে যাই হোক সামহাউ ফোন দেওয়ার পর এত বছর পর আমি ফোন দিই না, আমার ফোন দেওয়ার সাহস ছিল না। আচ্ছা, কি আমি যেটা করতাম যে আমি প্রতিদিন সকালবেলায় লেটস সে 6:30টার সময় আর কি, 6:30টার সময়, যেমন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে যে সকালবেলায় হচ্ছে, মানে আপনি ডেটা স্টার্ট করতেছেন। তো আমিও ওই স্ট্র্যাটেজিতে গেছিলাম যে আমি প্রতিদিন সকালে 6:30টার সময় আমার একটা টেক্সট চাইতো। তো সে সকালবেলায় উঠে মোবাইল দেখা পরে ফার্স্টই আমার টেক্সট আর কি টেক্সট ছিল? গুড মর্নিং? না, এখানে খুব ফিলোসফির কথাবার্তা। হ্যাঁ, তো যাই হোক, ও স্মার্ট, ও কয়দিনের মধ্যে বুঝে গেছে যে সেটা আমি, এবং সে কয়েকজনকে দিয়ে ভেরিফাই করার চেষ্টাও করছে।
বাট আমি ওইভাবে রেসপন্ড করিনি আর কি। তো তারপরে একদিন মনে হয় ও ধৈর্যের বাঁধ ভেঙে গেল, এটা আমার মনে আছে 16ই ফেব্রুয়ারি। আচ্ছা 16ই ফেব্রুয়ারিতে সে ফোন দিয়ে হেভি ঝাড়ি, তুমি কেন ইয়ে করছো, সেই করো সেই এই সেই। তা আমি বললাম যে দেখো আমার আসলে এখন কথা বলার টাইম নেই, আমার এখন সেমিস্টার এক্সাম আছে, হ্যাঁ মেইন কথা হচ্ছে যে আমি এখন আর ভুং ভাঙের মধ্যে নাই, হ্যাঁ এই অ্যাফেয়ারের সময় নেই, ব্যাপারটা হচ্ছে আই ওয়ান্ট টু ম্যারি ইউ, দ্যাটস ইট। হ্যাঁ আমি এটা ফোনেই বললেন? হ্যাঁ 16ই ফেব্রুয়ারি ফোনেই বললাম, এবং বললাম যে দেখো আমার গ্র্যাজুয়েশন খুব তাড়াতাড়ি শেষ হবে এবং রেজাল্ট ভালো, আমি ভালো চাকরি পাবো, তোমার চিন্তা করার কিছু নাই। হ্যাঁ এই আর কি, এই ঝগড়া শুরু হইলো আর কি। তারপরে এই ঝগড়া চললো দেন ফাইনালি মানে একটা পর্যায়ে আসলো যখন সে অ্যাকসেপ্ট করলো আর কি, যে না ঠিক আছে ওকে অ্যাকসেপ্ট করা যায়। কতদিন লাগলো? এটা কি বলবো, এটা 2-2.5 বছর লাগলো আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ শি ইজ এ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। হ্যাঁ ওকে কনভিন্স করা মানে ভেরি ডিফিকাল্ট, যেটা মানে শি ইজ নট লাইক মানে অন্যদের মতো না, একটু ওর কিছু প্রিন্সিপাল আছে যে প্রিন্সিপালের সাথে অ্যাডজাস্ট করতে আমারও মানে কষ্ট হয়েছে, যাই হোক আল্লাহ ওয়াজ কাইন্ড। এটাই আলটিমেটলি আসলে এত কষ্টের পরও দুইজন সফলতা পেলেন, দুইজন একসঙ্গে হলেন, এবং স্টিল নাও আপনি যেটা বলছিলেন যে আপনার সর্বশেষ কাজটাও তাকে উৎসর্গ করে করা, আসলে অনেক শুভ কামনা জানাতে চাই আপনাদের জন্য। পরবর্তীতে তখনই কি ভার্সিটি শেষ করার পর কাজে জয়েন করলেন? না, ভার্সিটি শেষ করার পরে আমি ইন্টার্নশিপ করি বার্জার পেইন্টসে। তো ওইখানে ইন্টার্নশিপ রিপোর্ট যেদিন আমি জমা দিতে যাই ফ্যাকাল্টিতে, ওই দিনই আপনার আমাদের প্লেসমেন্টের একটা বড় ভাই ছিল, বড় ভাই বললো যে তুই অ্যাডভার্টাইজিংয়ে কাজ করবি? আমি বললাম যে হ্যাঁ চাকরি তো পাইলেই হয়। তো তখন উনি আমাকে ইউনিট্রেন্ডে রিকমেন্ড করেন, তারপর ইউনিট্রেন্ডে যাই, ইন্টারভিউ দেই, আলহামদুলিল্লাহ ওই জবটা হয়ে যায়। তারপর তো আমার মোটামুটি অ্যাডভার্টাইজিংয়ের উপরে কাজ শুরু। তো সেইটারও পরে ধরেন ওইখানে যেটা হয় যে আপনি যেটা ফার্স্টে যে ইন্ট্রোডাকশনটা দিলেন, যে ওইখানে আমার আই ওয়াজ লাকি টু ওয়ার্ক উইথ সাম অফ দ্য বিগার ব্র্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড, যেমন নেসলের সাথে কাজ করা হয়, বিএসআরএম এর লঞ্চিংটা আমার সময়ই হয়, তারপর পোলার আইসক্রিম যে রিব্র্যান্ড হয় ওইটা, পারফেক্ট ভ্যান মেল মানে দিমাগে বাতি জ্বালা দিয়ে ওই যে, এরকম অনেকগুলা ব্র্যান্ডের সাথে কাজ করা হয়, ওয়ারিদের সাথেও ইনডাইরেক্টলি কাজ করাটা হয়। তো পরবর্তীতে যেটা হয় যে একটা সময় আসে যখন মানে আমি ইনিশিয়ালি স্টার্ট করেছি মিডিয়া প্ল্যানিং দিয়ে। তার মানে হচ্ছে যে একটা ব্র্যান্ডের যে টোটাল বাজেট থাকে, বাজেটটা আপনি আসলে কিভাবে স্পেন্ড করবেন, হোয়াট পোর্শন অফ ইউর বাজেট শুড গো টু টেলিভিশন, কোনটা কিভাবে যাবে, ওইটার উপরে আপনি হাউ ক্যান ইউ ম্যাক্সিমাইজ ইউর রিচ। তো যাই হোক, তো একটা পর্যায়ে আমি মিডিয়া প্ল্যানিং থেকে আমি চিন্তা করি যে না আমি সার্ভিসিংয়ের দিকে চলে যাব। এবং তখন আমার যে বস ছিল জুলফিকার আহমেদ, হি ওয়াজ অলসো কাইন্ড এনাফ যে বলো আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো। এমন সময় আমেরিকান এক্সপ্রেস লঞ্চিংয়ের প্ল্যানটা চলে, সিটি ব্যাংক যখন আনতে যায়, তো তখন উনি আমাকে একটা প্রজেক্টে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এই প্রজেক্টে লিড করতে থাকো। তো ওই হিসেবেই কাজ টাজ করা হয়, এবং একটা পর্যায়ে ওই এক্সপিরিয়েন্সটি আসলে আমাকে হেল্প করে অন্য একটা ব্যাংকে কল পাওয়ার জন্য আর কি। তো তারপরে ইউসিবি থেকে আমাকে কল করা হয়, তারপর আমি ইউসিবিতে জয়েন করি। তো এখানে একটা মজার কাহিনী হচ্ছে, আমি যখন এঙ্গেজমেন্ট যখন আমার হয় তখন আই ওয়াজ ইন ইউনিট্রেন্ড, আমি যখন বিয়ে করতেছি তখন আমি আবার হইতেছি ইউসিবিএল। হ্যাঁ, তো মানে আমার শ্বশুরের মানে ডাবল এফোর্ট দিতে হয়েছে আর কি, যে আমায় কি করে এখানে কাজ করে, আবার বিয়ের সময় বলছে না ওইখানে কাজ করে না, ব্যাংকে কাজ করে। এই আর কি মোটামুটি। সঙ্গে সঙ্গে কি আপনার এই যে আলোকচিত্র শিল্পের প্রতি ভালোবাসা বা কাজ, এগুলো কি সঙ্গে সঙ্গে চলতেছিল তখন? না, ওইটা আসলে তখন আমি স্টার্ট করি নাই, বিকজ আই গট বিজি উইথ মাই প্রফেশন লট, এবং আমি ওইটাতে খুবই ডেভোশন দেই। কর্পোরেটে থাকলে আসলে কাজের চাপটা অনেক বেশি থাকে, কাজের চাপ প্রচুর থাকে, এবং আসলে যেটা হয় কি যে আপনার প্রতিষ্ঠান মেক শিওর করে যে আপনাকে যে পেমেন্টটা করতেছে আপনি যাতে ফুললি ওদেরকে নিয়ে আর কিছু চিন্তা না করতে পারেন। হ্যাঁ, তো আমি ওইটাতেই ছিলাম। তো পরবর্তীতে আপনার ভেতরে একটা সৃজনশীল প্রতিভা ছিল, যে ছবি তোলার প্রতি, ছবির প্রতি একটা ভালোবাসা ছিল। আবার একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে ব্যাংকেরও চাপ কিন্তু বেশ সামলাতে হচ্ছে। হ্যাঁ, আর আমার পার্টটা যেটা ছিল হচ্ছে কি আমি আসলে সাবজেক্টিভ পার্ট নিয়ে ডিল করি। তার মানে হচ্ছে যে আমার ব্যাংকের ব্র্যান্ডিং কমিউনিকেশন সেটা, আর বাংলাদেশে কয়েকটা জিনিস মানে আপনি অ্যাভেলেবল, আপনি সব জায়গায় পাবেন। একটা হচ্ছে যে সবাই ডাক্তার, হ্যাঁ আপনার পেট ব্যথা হইলেও আপনি ডাক্তার পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার 5 জন আপনাকে 5টা ওষুধ দিবে, আপনার মাথা ধরলেও ওষুধ দিয়ে দিবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কাক, প্রচুর কাক। আর তৃতীয় যে জিনিসটা বেশি সেটা হচ্ছে সবাই ব্র্যান্ড বুঝে।
হ্যাঁ, তো যেই কারণে আসলে লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ ব্র্যান্ড কমিউনিকেশন গাইডেন্স। অ্যান্ড আপনারা আসলে তো সাবজেক্টিভ পার্টটা যেহেতু ডিল করতেছেন, এখানে আপনি ইউ ক্যানট ডিরেক্টলি শো এনি নাম্বারস। যদিও এখন আপনার এখনকার যুগে আপনার অনেক কিছু চলে আসছে, ডিজিটাল কমিউনিকেশন এন্ড অল, যেটাতে হয়তো আপনি কিছুটা হলেও কিছু নাম্বার দেখাতে পারেন, বাট ইউ মোস্টলি ডিল উইথ সাবজেক্টিভ পার্ট। একই ক্রিয়েটিভ বা একই ডিজাইন একজনের কাছে অসম্ভব পছন্দ হবে, একজনের কাছে মনে হবে এটার কোনো মিনিংই নাই। না, যেটা আমি বলবো যে ফটোগ্রাফিতে আসলে আমার ওইভাবে প্ল্যানিং ছিল না। আমার যেটা হচ্ছে যে আমি মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আই ওয়াজ স্ট্রাগলিং, আর আমার জবটা ওয়াজ কাইন্ড অফ লাইক এ 24/7। আপনার কোনো ফ্রাইডে নাই, স্যাটারডে নাই। ফ্রাইডেতে আপনার একটা ইভেন্ট হচ্ছে, স্যাটারডেতে আপনার ওই জায়গায় একটা ধরেন আপনার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বা ওই জায়গায় ফটোশ্যুট হচ্ছে, ওই জায়গায় আপনার ভিডিওগ্রাফি হচ্ছে। এই সব কিছু মিলায় ইট ওয়াজ গেটিং হেক্টিক, এবং আমার কাছে মনে হচ্ছে আই নিডেড এ হবি। তো আমি ইনিশিয়ালি তখন যেটা স্টার্ট করে আমি পাবলিক স্পিকিং এর দিকে যাই। লিসেনার স্পিকার্স নামে একটা ফোরাম ছিল, ওরা ভলান্টারিলি, এটা 2014। আচ্ছা। তো ওরা যেটা খুঁজতেছিল যে এমন কোনো ভলান্টিয়ার আছে নাকি যারা। আপনি ব্যাংকের জবও করছেন? ব্যাংকে জব করছি, পাশাপাশি পাবলিক স্পিকিং না, ওইখানে যেটা হচ্ছে যে ওরা একটা ফোরামের মতো একজন মানে যারা ভলান্টিয়ার খুঁজতেছিল। তো তখন আই ভলান্টিয়ার। তো ওইখানে কনসেপ্টটা যেটা ছিল হচ্ছে যে বাংলাদেশে অনেক ট্যালেন্টেড ছেলে আছে, অনেক মানে স্কিল ছেলে আছে, বাট ওদেরকে যখন আপনি বলবেন যে আপনার ট্যালেন্টটা বা স্কিলটা এক্সপ্লেন করেন, তখন ওরা কিন্তু শেকি ফিল করে। মানে স্কিল থাকা সত্ত্বেও সেটা প্রকাশ করতে পারতেছে না। তো ওই ফোরামটার মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে যে এই ছেলেগুলোকে স্টেজ শাইনেস বা এই যে নার্ভাসনেসটা, হ্যাঁ, বা ওদের কনসেপ্টটাকে যাতে প্রপারলি এক্সপ্রেস করতে পারে সেটার জন্য কাজ করা। তো ওইটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করি। ওইখান থেকেই আসলে জিনিসটা পাবলিক স্পিকিংয়ের দিকে চলে যায়। পরবর্তীতে তো মোটিভেশনাল স্পিকিংয়ের দিকেও চলে যায়। এবং যখন মোটিভেশনাল স্পিকিং দিকে নিয়ে যখন সব কিছু যখন চলে যায়, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এই জায়গাতে আপনার কন্ট্রিবিউশনটা কেমন ছিল, মানে কি কাজ করতেন ঠিক? ওইখানে যেটা আমি করতাম হচ্ছে যে ধরেন আপনার কমিউনিকেশনে আপনার কি কি জিনিসগুলো আপনি ইয়ে করবেন। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিতে যাবেন, প্রেজেন্টেশন স্লাইডটা কীরকম হওয়া দরকার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কী হওয়া দরকার, আপনার ভোকাল টোনালিটিটা কীরকমভাবে থাকা দরকার, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সেশন করতাম বিভিন্ন জায়গায়। এবং এটাতে আমরা এটাতে কোনো পেমেন্ট নিতাম না, ফ্রি অফ কস্ট। পরবর্তীতে আমাদের ইনিশিয়েটিভের কারণে অনেক ইউনিভার্সিটি যেমন ইউআইইউ, নর্থ সাউথ, ইভেন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটি, আরও অনেক অর্গানাইজেশন ওরা আগে আসলো যে তুমি আমাদের ফোরামেও আসো, আমাদের ফোরামেও কথা বলো। তো ওই জিনিসটা বলা তখন শুরু হয় আর কি। বাট একটা পর্যায়ে গিয়ে আমার যেটা মনে হলো কি, আসলে আমি যে এফোর্টটা দিচ্ছি, যারা এই প্রোগ্রামসগুলোতে আসতেছে, ওদের আসলে এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওদের ইন্টারেস্ট হচ্ছে যে এখানে আসলাম, এখানে 2-3টা সেলিব্রিটি আসলো, ওদের সাথে একটা সেলফি তুললাম, এটা ফেসবুকে দিলাম, অ্যান্ড দ্যাটস এনাফ। আমি মাঝখানে কি ডেলিভারি দিলাম বা ওরা যে ডেলিভারি দিল, এটা ইজ নট গেটিং রেজিস্টার। তো তখন মনে হচ্ছে যে না, আসলে মানে যেটার কোনো আউটপুট নাই, আমি এটাতে কেন থাকবো। আর এটা আসলে আমার তো কোনো ইনকামও নাই, উল্টা আমার খরচ। আমার বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ইয়ে করতে হচ্ছে, আর আমার প্রিপারেশনও নিতে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের উপরে। সো ওই হবিটা আসলে ডিডন্ট ওয়ার্ক আউট। পরে আই ওয়াজ লুকিং ফর এ হবি অ্যান্ড দেন ফাইনালি আমার কাছে মনে হলো যে না, ওয়াই নট ট্রাইং ফটোগ্রাফি। আমি ফটোগ্রাফি করব বলে 2019-এর দিকে একটা ক্যামেরা কিনলাম, মোটামুটি ক্যামেরা আর কি, সেমি প্রো লেভেলের ক্যানন 80D। তো ওইটা কিনে, ওইটাতে আমার অলমোস্ট মানে 90,000-এর মতো খরচ। তো কেনার পর আমি বাচ্চা কাচ্চা, এই ফুল পাখি, এদের ছবি তুলতাম, আর ছবি তোলার পরে ওইটা ক্যাবিনেটে সুন্দর করে সাজায় রাখতাম আর অনেক দামি ক্যামেরা, এটা বের হলে নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে। পরে একসময় মনে হয় আচ্ছা আমি কি করতে চাই, যদি ক্যামেরা কিনে আমি যদি এটা যদি আলমারিতেই রাখি, তাহলে দেয়ার ইজ নো পয়েন্ট। তো তারপরে আমি যেটা চিন্তা করলাম, ঠিক আছে তাহলে আমি ল্যান্ডস্কেপের ছবি টবি তুলি। তো সেই প্ল্যান নিয়ে আমি একবার সিলেটে গেলাম, সিলেটে গিয়ে ছবি টবি তুললাম। তারপরে পোর্ট্রেটও ট্রাই করলাম, সিনিয়র আপু টাপু যারা আছে যে আসো আপনাদের ছবি টবি তুলবো। এটা দেখলাম আসলে এটা আসলে হচ্ছে না, কারণ হচ্ছে যে ল্যান্ডস্কেপে আপনাকে প্রচুর ট্রাভেল করতে হয়, যেটা আসলে আমার পক্ষে সম্ভব না। আর পোর্ট্রেটের ক্ষেত্রে আপনাকে ইউল হ্যাভ টু ডিপেন্ড অন দ্য সাবজেক্ট, আপনার মডেল লাগবে, আপনি এখন মডেল পাচ্ছেন না। আলটিমেটলি বললাম যে এটা আসলে আমাদের হবে না, দিস ইজ নট মাই কাপ অফ টি। তো তখন ইনফ্যাক্ট আমার মানে ইনস্টাগ্রামের থ্রুতে বা ইউটিউবের থ্রুতে তখন আই কেম অ্যাক্রস দ্য ফটোগ্রাফি অফ ফ্যান হো, স্টিভ ম্যাককারি, অ্যালেন শ্যালার, তারপর কার্টিয়ার ব্রোসন, এদের ছবি দেখার পরে আমার কাছে
মানে দোজ আর ভেরি ইন্টারেস্টিং, যে আপনার এভরিডে মানডেইন সিন হয়তো যে আপনার সামনে বসে একজন চা খাচ্ছে, আপনি প্রতিদিন দেখতেছেন, বাট এই একই জিনিস আপনি পার্সপেক্টিভ চেঞ্জ করে যখন তুলতেছেন, লাইট অ্যান্ড শ্যাডোর যখন খেলা হচ্ছে, তখন একই জিনিস বিকামস ভেরি ইন্টারেস্টিং, মানডেইন সিন বিকামস ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে স্ট্রিট ফটোগ্রাফিতে যেটা মানে আমি বলবো যে স্ট্রিট ফটোগ্রাফির সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে আলো ছায়ার খেলা। আলো ছায়ার খেলাটা ইউ ডোন্ট রিয়েলি নিড এ সেট আপ, আপনার কোনো কিছুই লাগে না। আপনি যদি পোর্ট্রেচার আপনি যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনার লাইটের ব্যাপার থাকে এবং পোস্ট প্রসেসিং এর একটা হিউজ পার্ট থাকে। আপনার ছবি নিয়ে স্ক্রিন রিটাচ করা বা আপনার যে জিনিসগুলো পছন্দ হয় না এগুলো ইয়ে করা, আপনি এনি জনরাতে যান, আপনাকে একটা মেন্টাল প্রিপারেশন বা একটা সেট আপের মধ্যে যেতে হয়। বা স্ট্রিট ফটোগ্রাফিতে আসলে ইউ ডোন্ট রিয়েলি নিড এনিথিং আদার দেন দ্য ক্যামেরা। আপনি বের হয়ে গেলেন অ্যান্ড ইউ স্টার্ট শুটিং। আর বাকি জিনিসটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটির উপরে, আপনার ভিশনের উপরে, আপনি কোন টেকনিক্স ইউজ করছেন সেটার উপরে। তো এইটা হচ্ছে দ্য ফান পার্ট। বাট ডিফিকাল্ট পার্ট যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনি এভরিডে একটা সিন দেখতেছেন, বাট এটা আসলে কোন অ্যাঙ্গেলে প্রেজেন্ট করলে আসলে অডিয়েন্সের চিন্তা করা, রাইট পার্সপেক্টিভ বা টাইমিং বা আসলে আপনি কিভাবে ছবিটা তুলতে চান, কিভাবে আপনার অডিয়েন্সকে দেখাইতে চান, সেটার উপরে ইয়ে করা। আর আরেকটা যেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি ইজ অ্যাবসলিউটলি আনসার্টেন বিকজ নাথিং ইজ ইন ইয়োর কন্ট্রোল। যেমন ধরেন আমি যদি স্টুডিওর কথা যদি বলি, আমরা লাইটগুলো সেট করতেছি, আমি জানি যে এই অ্যাঙ্গেল থেকে একটা শট নেওয়া হবে, এখান থেকে আলো পড়বে, অ্যাঙ্গেলগুলো সব আমাদের জানা। আর যদি সেটা কাজও না করে আমরা হয়তো সেটাকে সামহাও অ্যাডজাস্ট করতেছি। বা স্ট্রিট ফটোগ্রাফিতে নাথিং ইজ ইন ইয়োর কন্ট্রোল। আপনি একটা লোকের ছবি তুলতেছেন, সে জাস্ট কিছুক্ষণ পরেই উঠে যাবে না, ইউ ডোন্ট নো। আপনার সামনে দিয়ে যে আরেকটা লোক হেঁটে যাবেন, ইউ ডোন্ট নো। সো আপনি যখন বের হন, আসলে স্ট্রিট ফটোগ্রাফি এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে আপনি জানেন না আপনি ছবি তুলতে গেছেন, আপনি কি ভালো ছবি নিয়ে আসলে ফেরত আসতে পারবেন কিনা। স্যার আমি আরো একটা বিষয় কৌতূহলী যে স্ট্রিট ফটোগ্রাফিতে অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটা ছবি তুলতে যান, সেটা কি পারমিশন নিতে হয় না উইদাউট পারমিশন? এইটা নিয়ে অনেক কান্ট্রিতে অনেক ডিবেট আছে, অনেক কান্ট্রিতে অনেক লজও আছে যে আপনার মানে কোন লেভেলে কি করতে পারবেন কি পারবেন না। বাট আমাদের মতো কান্ট্রিতে আসলে এই ধরনের কোনো ল নাই, ইউ ক্যান টেক এনি ফটোগ্রাফি ওয়ান। বাট এটাকে যদি আপনি গেটি ইমেজ বা শাটারস্টক ওইসব জায়গায় যদি নেন, তখন ওদেরকে একটা মডেল রিলিজ দিতে হয়। বাট আমরা যেহেতু গেটি ইমেজে আপ করতেছি না বা ইয়ে করতেছি না, সো আমাদের ফিলোসফি হচ্ছে যে আপনি যদি পাবলিক স্পেসে যদি থাকেন, পাবলিক স্পেসে আই ক্যান টেক ইউর ফটোগ্রাফ, এবং এখানে লিগালি কোনো বাইন্ডিংস আমার জানা মতে নাই। বাট হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে এই ধরনের ইয়ে আছে। বাট বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে এটা একটা সুবিধা হচ্ছে যে ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, এবং এটাতে কোনো সমস্যা নাই। তো এটার জন্য কি যখনই ফটোগ্রাফি করতে ঢাকার রাস্তায়, ঢাকাতেই তো বেশি ফটোগ্রাফি করা হয়? হ্যাঁ, আমার মোটামুটি সব কাজই ঢাকা বেসই আর কি। কখনো বিরূপ কোনো পরিবেশ বা পরিস্থিতি? অনেক বিরূপ, অনেক কনফ্রন্টেশনের মধ্যে পড়তে হয়। আর আমাদের এখানে আমি যেটা বলবো, কয়েকটা জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে আপনি ছবি তুললে কনফ্রন্টেশনে পড়তে হবে না, বিকজ দে আর ইউজড টু ইট। যেমন আপনি যদি পুরান ঢাকায় যান, ওইখানে দেখবেন শুধু বাংলাদেশি না, প্রচুর বিদেশিরাও ছবি তুলতেছে। সো ওরা ধরেই নিছে যে এখানে ক্যামেরা নিয়ে কেউ না কেউ আসবে। বাট কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে সচরাচর ফটোগ্রাফাররা যায় না। আপনি যদি ওইসব জায়গায় যদি এক্সপ্লোর করেন, তখন ইউ উইল বি ফেসিং এ লট অফ ট্রাবল। আপনাকে বলবে আপনি কেন তুলছেন, আপনি আমাকে দেখান, এই ছবি ডিলিট করেন, হ্যাঁ, এই ধরনের ইস্যুস। আর আমি একটা প্রজেক্ট করছিলাম হচ্ছে জেনেভা ক্যাম্পের উপরে। তো জেনেভা ক্যাম্পটা তো আসলে মানে এখানে যে এত গলি, মানে এত ফাঁক ফোক আছে, এটা আসলে ওখানে না গেলে বোঝা যায় না। এবং ওখানে ওদের লাইফস্টাইলটাও মানে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এমন একটা পরিস্থিতি থাকে, আমি একটা জায়গায় দেখছিলাম যে একটা রুমের মধ্যে সামহাও আমার চোখ পড়ে গেছিল যে দুইজন চেয়ারে বসে আছে, দুইজন একটা চোখের মতো ঘুমাচ্ছে। সো এই দুইজন যখন ঘুম থেকে উঠবে, বাকি দুইজন তখন ঘুমাবে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন আর কি। সো যাই হোক, তো ওইখানে যখন আমি তুলতে যাই, আমি মানে প্রচুর কনফ্রন্টেশনের শিকার হই যে আপনি কেন তুলতেছেন। আর ওইখানে যেটা হচ্ছে যে আপনার কিছু ড্রাগসেরও মনে হয় ইয়ে আছে, আরও কিছু জিনিস আছে। প্লাস হচ্ছে যে আপনি তো ওদের পাবলিক স্পেসে ঢুকে যাচ্ছেন টু সাম এক্সটেন্ট। তো এইটা অনেকে নিতে পারে না। আর এখন তো আমাদের দেশে অনেক টিকটকার চলে আসছে, তো সবাই মোটামুটি তার প্রাইভেসি নিয়ে অ্যাওয়্যার। হ্যাঁ, সো যেই কারণে এই ফটোগ্রাফিতে কনফ্রন্টেশনে পড়তে হয়। তো সেটার জন্য আমার কিছু মানে কি বলবো ধান্দাবাজি বুদ্ধি আছে। আমি যেটা করছি যে আমি একটা ভিজিটিং কার্ড বানাই ফেলছি। হ্যাঁ, যেখানে আই এম এ ফটোগ্রাফার, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফটো আইডি, এগুলো দিয়ে আপনার রেডি করা। তো যখনই কেউ আটকায়, আমি কার্ডটা বের করে যে নেন।
তখন হয় কি যে ওরা একটা সাময়িক একটা মানে কনভিন্স না, ওরা একটা মানে কি বলবো ধাঁধার মধ্যে পড়ে যায় যে আসলে ও কি কারণ ইউজুয়ালি আমরা যারা তুলি আমরা আসলে এই প্রিপারেশন নিয়ে যাই না। 2020 থেকে শুরু করলাম, এটা অলমোস্ট 5 ইয়ার্সে আমি যেটা দেখলাম যে আসলে আপনি তুলতে তুলতে আপনি আসলে বুঝে যাবেন আসলে কোন জায়গায় কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এবং আপনার ইফ এনিথিং গোজ রং তাহলে আসলে আপনার কোন ধরনের এনভায়রনমেন্ট করতে হবে, এটা আসলে অনেক বড় একটা জিনিস, এটা একটা বড় একটা ব্যাপার জন্য যে সিচুয়েশন বুঝে এবং খুব ভালোবাসা থেকে নিজের প্যাশন থেকেই ফটোগ্রাফিটা করেন, কিন্তু এর তো আসলে পেশাগত জায়গাও রয়েছে। জি, এই বিষয়টা আসলে কিভাবে ফেস করেন বা বিষয়টা অনেক ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি যে ম্যাগাজিন বা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? না, এটা আসলে যুক্ত না, আমি আমার মানে বিভিন্ন প্রজেক্টগুলো বা কাজগুলা ওদেরকে সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রজেক্টই আসলে সিলেক্ট হয়ে গেছে। আপনি যতগুলো নাম বলেন এর বাইরেও অনেকগুলো ম্যাগাজিন আছে যারা আসলে আমার কাজগুলো ওরা ওদের ম্যাগাজিনে পাবলিশ করছে বা ফিচার করছে। সো এইটা আসলে হচ্ছে কি আমার ফটোগ্রাফিটা যখন স্টার্ট করা হয় তখন আসলে আপনি যেটা বললেন যে আসলে প্রফেশনের কোনো পার্ট ছিল না। আই হ্যাভ গট এ ডে জব, আমার ওখান থেকে টাকা আসতেছে, এটা অ্যাবসলিউটলি আমার মনের খোরাক। তো ছবি তোলাটা দিয়ে আসলে কি হবে না হবে ওইটা নিয়ে আসলে ভাবে চিন্তা করি নাই। যেমন ধরেন আমি যে কখনো বই বানাবো সেটাও আমার কখনো চিন্তা ছিল না। আমি যে বই নিয়ে আপনাদের মতো এরকম একটা শোতে আমি আসতে পারবো এটাও আমার কখনো কল্পনা ছিল না। তো এটা আসলে আল্লাহর ইশারা। বাট আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে ফটোগ্রাফি করে আসলে আপনার লিভিংটা মেনটেন করা ইজ সো ডিফিকাল্ট আনলেস আপনি ওয়েডিং ফটোগ্রাফি বা কমার্শিয়াল পার্টের যদি ওই ফটোগ্রাফি যদি না করেন। প্যাশন বা হবি নিয়ে করলে সেটা একটু সেটা ভেরি ডিফিকাল্ট। আপনি যে ধরেন আপনি যদি কোনো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থাকেন যেখানে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য বিলস, তখন আসলে ইউ ক্যান ডু আ লট অফ থিং। বাট আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আমাদের তো এন্ড অফ দ্য ডে আপনার পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল এইগুলো তো আমাদের দিতেই হবে। তো সেই ক্ষেত্রে ফটোগ্রাফি is not the best of মানে আইডিয়া। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন অনলাইন সাইট আছে যেখানে আসলে খুব ভালো ভালো ফটোগ্রাফি গুলো সেল করা যায়। হ্যাঁ, এই বিষয় সম্পর্কে যদি আপনি আপনার 5 বছর ধরে যেহেতু কাজ করছেন, এখন কি অর্থনৈতিকভাবে লাভবানের জায়গাটা আসলে কেমন বা কিছুটা আমি আসলে এটাকে আসলে অর্থনৈতিক জায়গায় নিতেই চাই না। আচ্ছা আচ্ছা। যেমন আমি যে বইটা করলাম হোপস এন্ড ড্রিমস, যেটা এইটা আমি আর এটার একটা গল্প আছে, আমি গল্পটা তাহলে বলি। সেটা হচ্ছে যে আমি ছবি তুলতে তুলতে আমি চিন্তা করলাম একটা বই বানাই। তো আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল যে 5টা বই বানাবো। তো সেই অনুযায়ী আমার একটা প্রোডাকশনের একটা বড় ভাই ছিল, ওনাকে আমি একদিন সকালবেলায় ডাকলাম যে ভাই আমি বই করতেছি। তখন বলে যে কয় পেজ? আমি বললাম এত। তো আমি বলে অ্যাবসার্ড, 5টা বই জীবনেও হবে না, আপনাকে মিনিমাম 100 কপি বানাইতে হবে। 100 কপি আমি কোত্থেকে বানাবো? হ্যাঁ, বাজেট কত? বলে এত টাকার মতো লাগবে। আমি বললাম অ্যাবসার্ড, এটা হবে না। তো পরে ওই দিন আমার মন টন খুব খারাপ ছিল। পরে আমি চিন্তা করলাম আসলে কী করা যায়। দেন সাডেনলি আমার কাছে একটা আইডিয়া আসলো যে আমি তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আসি, আমি স্পন্সর নেই। তো তখন আমি বিভিন্ন স্পন্সরকে তো কখনো অ্যাপ্রোচ করি না, উল্টা আমার কাছে মানুষে আসতো স্পন্সরশিপের জন্য। যাই হোক, ওদেরটা দেখে মোটামুটি একটা স্পন্সরশিপ লেটার বানায় আমি মোটামুটি 5টা প্রতিষ্ঠানকে টার্গেট করলাম যে আমি বিজ্ঞাপনের জন্য চাইব। তো করার পরে প্রথম 2-3 জন ইনস্ট্যান্টলি রিজেক্টেড আর কি। এই ফটোগ্রাফি নিয়ে বই, এটাতে কি স্পন্সর করে কী হবে, সেই হবে। বাট সাডেনলি মানে প্রাইম ব্যাংক ওয়াজ কাইন্ড এনাফ, ওরা আমার আইডিয়াটা মোটামুটিভাবে নিল এবং নিয়ে আমাকে বললো যে ঠিক আছে তুমি আমাকে আরও ডিটেলস পাঠাও, তুমি একটা প্রেজেন্টেশনের মতো দেওয়া আসলে কী হবে না হবে সেটা দেখে যদি আমাদের এমডি স্যার যদি রাজি হয় তাহলে প্রবাবলি আমরা থাকবো। আর আমার ইনিশিয়ালি আইডিয়া ছিল যে 2-3টা স্পন্সর নিব, 2-3টা স্পন্সর নিয়ে আমার মানে কস্টটা ওঠানো, এখান থেকে আমার টাকা বাড়ানোর কোনো দরকার নেই। তো পরে আমি যখন সব কিছু পাঠালাম, প্রাইম ব্যাংক বললো যে না তোমার আর কোনো স্পন্সর দরকার না, আমি পুরোটা বিয়ার করবো আর কি। তো যেটা আমি এই কারণে এই কনটেক্সটটা বললাম সেটা হচ্ছে যে এখানে আমি চাইলে হয়তো আমার কিছু লাভ রেখে বলতে পারতাম, বাট আমার এটা মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার ড্রিমের জায়গা এবং প্রাইম ব্যাংক ওয়াজ কাইন্ড এনাফ যে আমার ড্রিমটাকে ওরা অ্যাড্রেস করছে, অ্যাকনোলেজ করছে এবং ওরা দিছে। এবং আমার কয়েকজন ফ্রেন্ড বলতেছিল যে তুই এত কম চাইলি কেন, তুই বেশি চাইতি। হ্যাঁ, বাট আমি বলছি যে না আমার বেশি দরকার নাই, আমার মোটামুটি কস্টটা ব্যালেন্স। ইনফ্যাক্ট এই প্রজেক্টে আমার নিজের পকেট থেকে অনেক টাকা গেছে, বাট আই এম নট বদার্ড অ্যাবাউট দিস। আমার কাছে মনে হয়েছে যে প্রাইম ব্যাংক যদি থাকে, একটা হচ্ছে যে দ্যাটস এ রিকগনিশন ফর এ রিকগনাইজড অর্গানাইজেশন, সেইটা একটা।
আর সেকেন্ডলি হচ্ছে ওরা আমার 100 কপি বই নিচ্ছে এবং এটা ওদের মানে প্রায়োরিটি কাস্টমারদের কাছে পাঠাবে। সো এমন সব লোকের কাছে এই বইটা যাবে যাদের কাছে হয়তো আমি কখনো পৌঁছাইতেও পারতাম না। তো আমি বলছি যা হয়েছে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। ওরা রিকগনিশনটা দিয়েছে, সেটাই আমার কাছে হচ্ছে বড় বিষয়। আসলে নিজের প্যাশনের পেছনে যখন আমরা লেগে থাকি সেটা নিশ্চয়ই আমাদের মনকে যেমন ভালো রাখে তেমনি সামাজিক স্বীকৃতিও পাওয়া যায়। আমরা বইটা দেখা থেকে দর্শকদের বিরত করতে পারি না আসলে, জেরি, তাই না? আমরা একটু দেখি বইটা। জি শিওর শিওর। এটা হচ্ছে আমার হোপস এন্ড ড্রিমস। এটা হচ্ছে আমার স্ট্রিট ফটোগ্রাফির উপরে একটা করে, এটা ভলিউম 1। আমার ইচ্ছা আছে এটার ভলিউম 2, 3, 4 এরকম মতো করব। তো এখানে আমি 121টা ছবি দিয়ে আমি বইটা তৈরি করার চেষ্টা করছি, এবং যেটা আপু শুরুতেই বলেছিলেন যে এটা হচ্ছে মোস্টলি ওয়ার্কিং ক্লাস পিপলদের উপরে। আমাদের দেশে যেটা হয় যে ওয়ার্কিং ক্লাস পিপলরা হচ্ছে কাইন্ড অফ লাইক দ্য আনসাং হিরোজ অফ দ্য সোসাইটি। আপনি যদি দেখেন যে আপনি, চমৎকার, এটা হচ্ছে পুরান ঢাকার বিভিন্ন সিন, যে ওদের জয়গুলা নিয়ে এই বইটাতে মোস্টলি হচ্ছে যে আপনি জয় পাবেন, ওদের রেজিলিয়েন্স পাবেন, ওদের হোপস পাবেন, ওদের ড্রিমস পাবেন, ওদের সেলিব্রেশন, ওদের রিচুয়াল, এই সব কিছু নিয়েই আসলে মোটামুটি বইটা করা। তো এখানে আমি 121টা ছবি দেওয়ার পিছনে আমার কনসেপ্ট যেটা কাজ করছে যে একটা মানুষের বই যখন আপনি নিচ্ছেন তার সাথে কিন্তু আপনার একটা 1-to-1 কানেকশন হচ্ছে। ওই কনসেপ্ট থেকেই আসলে আমি চেষ্টা করছি এটা 1-to-1 ফটোগ্রাফসই থাকবে। কেউ যদি ব্যক্তিগত জায়গা থেকে বইটি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? এটা আমার থেকে সংগ্রহ করতে হবে, বিকজ এটা আমি ওইভাবে কোনো অনলাইন পোর্টাল বা কোনো জায়গায় আমি এটা দেই নাই। আর আমি নিজেও করছি খুব লিমিটেড কোয়ান্টিটি, 250 কপিজ, যেটার মধ্যে প্রাইম ব্যাংক অলরেডি 100 কপিজ নিয়ে গেছে। আর 150 আমি আস্তে আস্তে আমার সার্কেলের মধ্যে বা যারা বিভিন্ন সোর্স থেকে জানতে পারতেছে তাদের কাছে দিচ্ছি আর কি। স্যার, যেমনটি শুনছিলেন, পেশাগত জীবনের পাশাপাশি এই যে ভালোবাসার জায়গা নিয়ে কাজ করা, সামাজিক স্বীকৃতি পাওয়া কেমন লাগে আসলে? না আসলে এটা তো রিওয়ার্ডিং, তাই না? আর আমাদের যেটা হচ্ছে যে ধরেন আমি যদি কর্পোরেট জায়গা থেকে যদি বলি, আপনি এক এক সময় এক এক প্রতিষ্ঠানের কাজ করতেছেন, প্রতিষ্ঠানকে দিচ্ছেন, এক সময় আপনার দেওয়ার কাজটা শেষ হয়ে যাবে, তখন আসলে শুনতে খারাপ লাগে, এবার আপনার প্রয়োজন থাকবে না। বাট এর মধ্যে নিজের জন্য কিছু একটা তৈরি করা, যেটা নিয়ে আপনি, যেমন ধরেন আমি যখন বইটা যখন কাউকে দেই তখন এটার ফিলিংটা আসলে এটা আসলে টাকা দিয়ে ক্যালকুলেট করা যায় না। একদমই তাই। যেমন আমি যখন এই বইটা যখন আমার ইনস্টাগ্রামে দিলাম, আমার ব্রাজিল থেকে নক করতেছে বইটা কিনতে চায়, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে। মানে এইটার ফিলিংটা, এবং দেখা যাচ্ছে যে শিপমেন্ট কস্টটা আমি বেয়ার করতেছি। হ্যাঁ, আমার বইয়ের লাভ কি, উল্টা আমার লস। বাট যেটা হচ্ছে যে ওরা যখন এটা নিচ্ছে, ওরা যখন এর সময় চাচ্ছে, এই ফিলিংটা আসলে আপনি কোনো কিছুর সাথে করতে পারবেন না। হ্যাঁ, আর আমি তো একটু পাগলাটে টাইপের, আমার ওয়াইফকে এটা ডেডিকেট করা আমার বইটা। আমার ওয়াইফ ফটোগ্রাফি সম্বন্ধে ওর কোনো ইন্টারেস্টও নাই, ওইটা বুঝেও না। হ্যাঁ, বাট ও আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমি যখন যেই সিদ্ধান্ত নিয়েছি, আমি বলবো যে আই এম এ ভেরি লাকি পারসন, যে আমার অনেক পাগলামি সে সহ্য করছে এবং সবসময় সাপোর্ট দিয়ে গেছে। সেটা কি সারপ্রাইজ হিসেবে তাকে দেয়া হয়েছিল? হ্যাঁ, সারপ্রাইজ মানে যে আমি ছবি নিয়ে হয়তো কি, আমি ইউজুয়ালি যেটা করি যে শুক্রবার দিন ভোর 6টার সময় বের হয়ে যাই, তারপর ধরেন 10টা 11টা পর্যন্ত শ্যুট করি। তো ও বলতো যে তুমি সারা সপ্তাহ এত প্যারার উপরে থাকো, তারপর তোমার এত তেল যে তুমি আবার শুক্রবারে হ্যাঁ ভোরবেলায় উঠে তুমি চলে যাও, এটা কি? তো এইটা নিয়ে মাঝে মধ্যে একটু ডিস্টার্বড হইতো আর কি। তো একদিন ওই এরকমই যে তোমার সব কিছু সময় আছে, আমার প্রতি সময় নাই, হ্যাঁ তুমি ছবি টবি এইটাই। আমি তখন বললাম যে আচ্ছা দেখো, মানুষের তো অনেক কিছু করতেছে, এই মোবাইল কিনতেছে, এইটা করতেছে, এইটা করতেছে, আমি তো সেগুলো কিছু করতেছি, আমি একটা প্রোডাক্টিভ জিনিস করতেছি। হ্যাঁ, যেটা নিয়ে একটা সময় আমরা গল্প করতে পারবো, আমি দেখাইতে পারবো একটা ভালো কাজ। এই কথার পরেও আসলে কখনো এটা নিয়ে আমাকে আর কখনোই কোনো করে নাই। তো যেটা হচ্ছে যে আপনার ভালোবাসার কাজটা নিয়ে যখন আপনি ইনভলভ থাকবেন, তখন ইউ ওন্ট গেট টায়ার্ড। এবং আপনি যত টায়ার্ড হবেন আসলে ততই আসলে আপনার অ্যাবিলিটি বাড়বে যে আমি আরো করি। তো আমার এখন এই বইটা তো ভলিউম 1, আমার প্ল্যান আছে হচ্ছে যে ভলিউম 2, 3 বের করা। ইনফ্যাক্ট 2টার আমার মেটেরিয়াল 70% রেডি, এবং এইটা যেটা হচ্ছে যে অ্যাবসলিউটলি স্ট্রিট ফটোগ্রাফি, আপনার ওয়ার্কিং ক্লাসের উপরে যাওয়া হয়েছে।
আমার এর পরের যে ভলিউমটা হবে দ্যাট উইল বি মোর অফ এ ডকুমেন্টারি সিরিজ। ওইখানে আমার 6টা থেকে 7টা ডকুমেন্টারি থাকবে এবং একটা ডকুমেন্টারিতে 20টা থেকে 30টার মতো ছবি থাকবে। তার মানে এখানে প্রতিটা ছবি একটা গল্প বলে। আর ওইটাতে যেটা হবে যে আপনার 20টা 30টা ছবি নিয়ে একটা গল্প হবে। তো এরকম 5টা 6টা গল্প নিয়ে আমার প্ল্যান আছে আর কি। এখন বাকিটা দেখা যাক। আর এই বইটা বানাতে গিয়ে আমার অনেকগুলা মানে লার্নিংস হয়েছে, মানে যেটা এই বইটাকে একটু বেটার করা যায় ইন টার্মস অফ প্রিন্টিং, ইন টার্মস অফ স্টোরি লাইনিং, ইন টার্মস অফ ডিজাইনিং এন্ড এভরিথিং। বাই দ্য ওয়ে এই বইয়ের প্রতিটা জিনিস কিন্তু আমারই করা, আদার দেন দ্য প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং, ডিজাইন থেকে আরম্ভ করে কনসেপ্ট এভরিথিং নিজের করা আর কি। এবং এটা আসলে দারুণ। আমি আনিস বইটা যখন দেখছিলাম, আপনি সেই শুরু থেকে একটা কথা বলেছিলেন, লাইট অ্যান্ড শ্যাডো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্ট্রিট ফটোগ্রাফি। এবং আপনার বইয়ের প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা ছবিতে সেই জিনিসটা অনেক দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং বইয়ের প্রচ্ছদটাও যদি আমি দেখি, মানে ভীষণ সুন্দর। আসলে বাংলাদেশে আপনি এমন একটা দারুণ ছবি তুলেছেন, এটা অসাধারণ। না এই ছবিটা লাইটিংটা সম্পূর্ণই কিন্তু প্রাকৃতিক। রাইট, এই ছবিটা হচ্ছে যে আমি একটু দেখাই, এই ছবিটার একটা মজার কাহিনী হচ্ছে যে আমি বলছি হোপস এন্ড ড্রিমস। এই ছবিটার মধ্যে আপনি দেখতেছেন যে পুরো অন্ধকার জায়গা, আপনার বিল্ডিং এর ফাটল দিয়ে একটা সূর্যের আলো আসলো এবং তাকে দেখা গেল। আমাদের লাইফটা তো মোটামুটি এরকমই, হঠাৎ করে একটা গ্লিমস অফ হোপ আপনার উপরে চলে আসে। সো এবং হোপটা নিয়ে আপনি বেঁচে থাকেন। এবং ওয়ার্কিং ক্লাসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের কিন্তু টাকা নাই, পয়সা নাই, ওরা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোনো কিছুর কোনো সার্টেনিটি নাই। বাট ওদের একটা হোপ আছে যে ওদের বাচ্চারা একসময় বড় হবে, ভালো জায়গায় কাজ করবে, ওদের ভবিষ্যৎ উন্নত হবে, ওরা ভালো খাবে, এই ধরনের ইয়েটা। তো ওদের লাইফ থেকে যদি আপনি হোপস আর ড্রিমস যদি নিয়ে যান, তাহলে আসলে ওদের লাইফে কিন্তু আসলে কিছু নাই। হ্যাঁ, ওরা জানেও না কালকে কি হবে, বাট ওদের একটা হোপ হইতেছে না কালকে আমার একটা ভালো কিছু হবে। তো ওই জায়গা থেকেই আসলে আমার এই নামকরণ, এবং ওই জায়গা থেকেই এটা কাভার ডিজাইনটা আমি করি। তো এই আর কি, মানে বাংলাদেশে কাজ করতে গেলে অনেক ডিফিকাল্টিজ হয়, অনেক কিছু আমি নিজেও জানতাম না, সেগুলো জানতে হইলো। আমাদের দেশে ওইভাবে রিসোর্সও নাই। আপনি একটা প্রিন্টিং কোন জায়গায় ভালো হবে সেটা জানতে আপনার দেখা যায় যে 1 মাস রিসার্চ করতে হয়। যাই হোক, আমার এটা করতে গিয়ে অনেকগুলো লার্নিংস হয়েছে, যেটা আমার ধারণা পরবর্তী বইতে এই লার্নিংসগুলোকে আমি এক্সিকিউট করে প্রবাবলি আরো বেটার কিছু বানাতে পারবো। আসলে শুরুর গল্পটা সবসময় অনেক বেশি স্ট্রাগলিং, তারপরে আসলে আমরা পথটা যখন খুঁজে পাই অনেক কিছু আসলে সহজ হয়ে যায়। এই বইটা যদি কেউ সংগ্রহ করতে চায় কেমন আসলে খরচ পড়বে? এইটা আসলে আমি 4000 করে আমি করতেছি আর কি, বাট আই এম নট রিজিড টু দ্য প্রাইস। হ্যাঁ, বিকজ প্রাইস ইজ নট মাই গেইন। আর প্রাইজিংটা আসলে আমি ক্যালকুলেট করছি হচ্ছে যে সবকিছু মিলায়, যে আমার স্পন্সরের কস্ট, তারপরে আমার এখানে আমি প্রতিটা মাইনিউট ডিটেলসে কিন্তু কাজ করছি। আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ বুকস আমার যাচ্ছে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন গ্যালারিতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেটার কস্টটা আসলে আমার সামহাও তুলে আনতে হবে। মেবি আমি ফুললি পারবো না, যেই কারণে 4000টা একটু হাই আপ। বাট আমি যেটা বললাম, এটা আমি রিজিড না। ইফ সামবডি ইজ প্যাশনেট অ্যাবাউট ফটোগ্রাফি অ্যান্ড হি অর শি ওয়ান্টস টু কালেক্ট ইট, প্রাইস শুডন্ট বি অ্যান ইস্যু, আমার কাছে যেটা মনে হয় আর কি। বাংলাদেশের কোথায় আসলে আপনার বইটা এখনো পর্যন্ত প্রদর্শিত হয়েছে? এখন পর্যন্ত বা ওইভাবে প্রদর্শিত হয় নাই, মানে এখন তো আমরা আসলে যারা কিনতেছে, বাট আমার একটা প্ল্যান আছে যে আমি হয়তো রমজানের পরে, ইফ এভরিথিং গোজ ওয়েল, আমি হয়তো একটা এক্সিবিশন করব এখানে কয়েকটা ছবি নিয়ে আর কি। আর এমনিভাবে আপনাদের এখানে আজকে প্রদর্শিত হলো, আর কয়েকটা প্ল্যাটফর্মের সাথে আমার কথা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্ম, ওদের সাথেও হয়তো আমি হয়তো এটা সম্বন্ধে আরেকটু ডিটেইলস কথা বলবো আর কি। আচ্ছা, আসলে আমার কাছে মনে হয় যে একজন আলোকচিত্র শিল্পীর একটা চোখ লাগে, না হলে কিন্তু ছবি ওভাবে করে ধারণ করা যায় না। এই দুটো ছবির দিকে আমরা যদি তাকাই, বিশেষ করে মিডওয়ে থ্রু এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, আমি একটু দর্শকদেরও দেখাতে চাই, মানে খুবই দারুণ একটা ছবি, কোনো সূর্যের আলো নেই, বাট সিলুয়েটের উপরে করা। হ্যাঁ, যে আপনার এটা হচ্ছে আপনার ডকইয়ার্ডে তোলা, ক্যানিগঞ্জ ডকইয়ার্ডে জাহাজে যে কাজ করা হয়, খুবই রিস্ক এনভায়রনমেন্ট, বাট ওদের কাছে এই জিনিসগুলো খুব মজার, ওরা খুব ইজিলি করে ফেলে। হ্যাঁ, খুবই আসলে লাইফ রিস্ক নিয়েও করা হয়ে থাকে, এবং সেই জিনিসটা আসলে আপনি ফুটিয়ে তুলেছেন। এবং প্রত্যেকটা ছবি, এইখানে 3টা ছবি, এই ছবির 3টারই গল্প খুব অসাধারণ।
যদি একটু বলতেন। রাইট, এটা হচ্ছে আপনার আমিন বাজারে তোলা, আপনার ব্রিকফিল্ডে যারা কাজ করে, এবং এটা অস্বাভাবিক পরিশ্রমের কাজ, সারাদিন রোদের নিচে থাকতে হয়, এবং ওরা কাজ শুরু করে হচ্ছে ভোর 4টা থেকে, 4টা থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওরা কাজ করে। তো এইখানে আমি যে 3টা যে সিকুয়েল যেটা দিলাম, ওইখানে হচ্ছে ওদের খাবার, তারপরে হচ্ছে ওদের যে কাজ, এবং তার পাশে হচ্ছে যে তাদের টুকরি, যেটাতে করে আসলে কয়লাগুলা আপনার ইয়েতে নেয় আর কি। তো দুই সাইডে হচ্ছে সার্কুলার 2টা এলিমেন্ট, আর মাঝখানে হচ্ছে ওদের যে এক্সচেঞ্জ অফ মানে এই যে ওয়ার্ক যেটা, ওইটার ডিস্ট্রিবিউশনটা একটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। দারুণ। এই জিনিসটা আমি একটু দেখাতে চাই, বাংলাদেশের প্রতি 4 বছর পরে যে বাঙালিদের, যে কারণে বর্তমানে দেশের বাহিরেও অনেক বেশি পরিচিত এই ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুয়েডের জন্য। এই ছবিটা আসলে কোথায় তোলা হয়েছে? এটা হচ্ছে নাজিরা বাজারে। তখন ওয়ার্ল্ড কাপ চলতেছিল, আমি সকালবেলায় যাই, তো ওইখানে সম্ভবত আর্জেন্টিনিয়ান ফ্যানরা বেশি, যেখানে ব্রাজিলের ফ্ল্যাগটা অফসেট করে ফেলে। তো এটা আমার কাছে মজা লাগছে আর কি, ওই হিসেবে ওই ছবিটা তোলা। রাইট। এবং প্রত্যেকটা ছবি খুবই অর্থবহ আসলে। লাইট এবং শ্যাডো এত দারুণভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, যেটা আসলে বলছিলেন যে ইনস্টাগ্রামে যখন তাদেরকে ফলো করতেন, সেম জিনিসটা আজকে আপনার ছবিতে খুব দারুণভাবে ফুটে উঠছে। থ্যাংক ইউ। এই ছবিটার গল্প একটু শুনতে চাই। এটা লালবাগে ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে যে এটা আমি একটা ফ্যাক্টরিতে যাই, ওইটা হচ্ছে যে আপনার ওয়্যার বানায় আর কি, আপনার ছোট ছোট, এটাকে অনেকে ছোট ছোট তার যেগুলো আছে আর কি। তো ওইখানে আমি যাই, এবং ওইখানে আপনার জায়গাটা খুব মানে শ্যাভি এবং অন্ধকার। আপনি জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়ার্কিং এনভায়রনমেন্টগুলা এই ধরনের ক্ষেত্রে ওগুলা সেফটি কোনো কিছু থাকেই না, কোনো দিক দিয়ে কোনো কিছু ভালো না। তো ওখানে যখন যাই, ওখানে আমি দেখতেছিলাম যে একটা লোক আপনার স্মোক করতেছিল, এবং উপর থেকে লাইটটা পড়তেছিল, এবং মানে লাইটের কারণে যখন ওর স্মোকের ধোঁয়াটা যখন আসতেছিল লাইটে, তখন ওর ফেসটা নাই, শুধু ধোঁয়া। তো তখন আমার কাছে ইনস্ট্যান্টলি জিনিসটা মজা লাগে, এবং আই রাশ টু দ্যাট পারসন, এবং সাথে সাথে ক্লিকটা নেই। তো ওইটা আমার কাছে একটা জাক্সটা পজিশন লাগছে আর কি, যে আপনি মানুষের অর্ধেকটা ধোঁয়া, অর্ধেকটা হচ্ছে ফেস, ওই হিসেবে জীবনের গল্প, যে ধোঁয়াশার মধ্য দিয়ে হয়তো যে চমৎকার ভাবে আপনি জীবনের গল্পগুলো ক্যাপচার করছেন। কোন ক্যামেরা আসলে ইউজ করছেন জানতে আসলে খুব ইচ্ছা করছে আমার। আসলে আমি শুরুর দিকে আমি যখন ফটোগ্রাফি স্টার্ট করি, আই টুক আ লট অফ হোমজিক্যাল ডিসিশন। আমি ফার্স্টে যেটা বললাম ক্যানন 80D-টা কিনি, পরবর্তীতে আমি আসলে 80D-টা সেল করে দিই, কারণ দ্যাট ওয়াজ এ বাল্কি সেট আপ, ওইটা ডিএসএলআর। এখন তো মিররলেস চলে আসছে। তো পরবর্তীতে আমি সনি A7 III নেই। A7 III নিয়ে দেখলাম যে দ্যাট ইজ অলসো বাল্কি, দ্য ক্যামেরা ইজ নট দ্য বাল্কি বাট দ্য লেন্সেস আর। তখন আমি চিন্তা করলাম যে আই হ্যাভ টু গো ফর সামথিং মোর কম্প্যাক্ট। তখন আমি ফুজি X-T30-তে যাই। তো ফুজি X-T30 ইউজ করি, এটা লেন্সগুলো ছোট। এবং পরে দেখলাম যে আমার এমন কিছু জায়গায় যাইতে হচ্ছে যেসব জায়গাতে আরও ছোট সেট আপ দরকার। দেন আই ওয়েন্ট ফর Ricoh GR3। সো বর্তমানে আমি এই 3টা সেট আপ করি, বাট আমার গো টু ক্যামেরা যদি বলেন, ইট ইজ Ricoh GR3 এবং ফুজি X-T30। সনিটা ইউজ করা হয়, কম জায়গায় ইউজ করা হয়, ওইটাও আছে আর কি। দারুণ। তার মানে এখন সেটআপটা আগের থেকে অনেক বেশি। আসলে এত সেটআপের দরকার ছিল না। আমি যেটা বললাম, অনেকগুলো হোমজিক্যাল পারচেজ করা হয়েছে। আসলে প্যাশন যখন কাজ করে, তখন এই ধরনের কাজই হয়। আমরা অনেক বেশি কোনটা রেখে কোনটা করব আমরা তখন বুঝতে পারি না। এই যে আপনি পেশাগত জীবনের পাশাপাশি নিজের প্যাশন নিয়ে কাজ করছেন, আপনার সহধর্মিণী আপনাকে এখন অনেক বেশি বলছে, অনেক বেশি সাপোর্ট দেয়, এবং তার উদ্দেশ্যে আসলে আপনি বইটি উৎসর্গ করেছেন। বাবা মা আসলে কেমন ভাবে দেখে যে সন্তানের এই কাজগুলোকে তারা কিভাবে এপ্রিশিয়েট করে? না, আমার আম্মা অসম্ভব পায়াস একজন মহিলা, অসম্ভব পায়াস মহিলা। উনি মানে নামাজ কালাম এই জিনিস নিয়ে ফুললি ডিভোটেড। আমার আব্বা একটু ডিফারেন্ট। আমার আব্বা আসলে সবসময়, যেমন অনেকের বাবা মা থাকে না যে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার আব্বার ওই ধরনের কোনো সে ছিল না। আমার আব্বার কথা হচ্ছে যে তুমি অনেস্ট হবা, তোমার নীতিবোধ থাকতে হবে, আর তুমি যেটা হবে সেটাতেই বেস্ট হইতে হবে। আমরা বেস্ট হইতে পারি নাই, বা নীতিবোধ জিনিসটা আমরা রাখার চেষ্টা করছি। আর আব্বা আমার যে কোনো ডিসিশনে সাপোর্ট দিয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যখন এই বইটা লঞ্চিং করি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে লঞ্চ করি, তো ওই দিন আব্বার অফিস ছিল, আব্বা চলে আসছিল, এবং আমি আব্বার এক্সপ্রেশন দেখে আমার যেটা মনে হয়েছে যে হি ইজ ভেরি ইমোশনাল এবং উনি খুব প্রাউড ব্যাপারটা নিয়ে আর কি, ইভেন দো দ্যাট ইজ নট হিজ জনরা। আব্বা ফটোগ্রাফিগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমার আব্বার ভাইয়ার মধ্যে কিছু সিমিলারিটি আছে, মানে দুজনই পড়ালেখা খুব পছন্দ করে। আপনি দেখবেন যে গভীর রাতেও
লাইট জ্বলতেছে, তার মানে তারা পড়তেছে। সকালে ঘুম থেকে উঠে পড়তেছে, ঘুমানোর আগে পড়তেছে, জাগার আগে পড়তেছে, খাওয়ার আগে পড়তেছে। তো ওইটা নিয়ে আমার এক ছেলে এক মেয়ে জমজ, ওদের 10 বছর হলো আর কি। আমার এই বইটা যখন লঞ্চ করি ওদেরকেও নেই, ওরা ভেরি এক্সাইটেড আর কি। হ্যাঁ, আমি জানি না ওরা কতটুকু বুঝতে পারছে, বাট দে আর এক্সাইটেড। এবং আমার কাছে মজা লাগছে, আমি যখন বইটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছি, আমার ছেলেও দেখলাম একটা বই বানানো শুরু করছে। হ্যাঁ, ও হচ্ছে কমিক্স বানানো শুরু করছে। হ্যাঁ, ছোট ছোট কমিক্স আঁকে টাকে, তারপর মোটামুটি বানায়। আমাকে দেখলাম, আব্বু আমি কমিক্স বানাইছি। আমি ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আসলে আমরা আপনার বাবাকে দেখে আপনি শিখেছেন, বাবার মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছে সন্তানেরা, তাই না? স্যার, একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। কি বলবো, আমার যেটা মনে হয়, আমার লাইফ ফিলোসফি যেটা হচ্ছে যে আপনার লাইফে চড়াই উতরাই আসেই থাকবেই, এটা খুবই নর্মাল। বাট আন্ডার এনি গিভেন সার্কামস্ট্যান্সেস আমার মনে হয় যে উই শুড নট গিভ আপ। হ্যাঁ, আর একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকাটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। এবং নিজের একটা সত্তা আপনি যদি বের করতে পারেন, নাথিং লাইক ইট। আর যেটা হচ্ছে যে আমরা তো আসি অল্প সময়ের জন্য, চলে যাই, বাট এই সময়ের মধ্যে যদি আমরা কোনো কিছু যদি রেখে যেতে পারি, যেটা আমার পরবর্তী জেনারেশন বা ওরা এটা নিয়ে প্রাউড ফিল করবে, ফ্যান্টাস্টিক আর কি। চমৎকার। দিন শেষে আসলে আমাদের কাজই বেঁচে থাকে। দিন শেষে আমাদের কাজই বেঁচে থাকে, সেটাই। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডাকা হয়েছে। আমি কখনোই চিন্তা করি নাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি আসতে পারবো। ইনফ্যাক্ট আমাকে যখন যোগাযোগ করা হয়, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে এই বইয়ের সম্বন্ধে জানলো কিভাবে, বিকজ আমি প্রমোট করি নাই। এবং এই বইয়ের জন্য যে আমি আজকে কথা বলতে আসতে পারছি, মানে দ্যাট ফিলিং ইজ প্রাইসলেস। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে ইনভাইট করছেন এবং আমরা এই আড্ডাটা দিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে।